দিল্লির যন্তর মন্তরে অরাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির ব্যানারে আন্দোলন অব্যাহত। ক্রমেই যেন সেই আন্দোলনের ঝাঁঝ বাড়ছে। বুধবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির যন্তর মন্তর চত্বর। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে, যার ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর। নিরাপত্তাগত কারণে বৃহস্পতিবার সকাল থেকেই একেবারে 7:30টা থেকে বন্ধ করে দেওয়া হয় দিল্লির 16টি মেট্রো স্টেশন। অনশনরত সোনম ওয়াংচুক বুধবার কেন্দ্রীয় সরকারকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে ওয়াংচুক লিখেছেন যে কেন্দ্রীয় সরকার যদি তার দাবিগুলো পূরণের আশ্বাস দেয় তবে তিনি অনশন ভাঙবেন। একদিকে যেমন নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্রদের আন্দোলনের গতি বৃদ্ধি পাচ্ছে, তেমন অন্যদিকে সরকার ছাত্রদের এই আন্দোলন নিয়ে পদক্ষেপ নেওয়াও শুরু করেছে। গত মঙ্গলবারে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসে যারা যুক্ত তাদের রেয়াত করা হবে না বলে জানিয়েছিলেন তিনি। আর এরপর বৃহস্পতিবার ওই প্রশ্ন ফাঁস কাণ্ডে বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীর এক্স পোস্টের পরেও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। আপনাদের আগেও বলেছি, ছাত্রদের এই হকের দাবিকে সমর্থন করলেও এই আন্দোলনের আড়ালে একটা শক্তি গোটা পরিস্থিতিকে অশান্ত করার চেষ্টা করছে। বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ পূরণের লক্ষ্যে ক্রমাগত উস্কানি দিয়ে চলেছে। এক্ষেত্রে সামনে আসছে বিদেশি শক্তি হাত থাকার একটা অভিযোগ। সম্প্রতি ছাত্রদের আন্দোলনের আড়ালে থাকা ঘৃণ্য রাজনীতি এবং অদৃশ্য শক্তির হাত থাকার চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে এসেছে, যা শুনলে আপনারাও চমকে যাবেন। আর সে কারণেই এই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্রদের আন্দোলন যথার্থ হলেও প্রশ্ন উঠছে, সত্যি কি ছাত্রদের আন্দোলনের পেছনে হাত রয়েছে বিদেশি শক্তির? ছাত্রদের আন্দোলনে বিভিন্ন এনজিও সংস্থার কর্মীরা কি করছেন? কেন্দ্রের FCRA আইন সংশোধনের ফলে কি বিপাকে পড়েছে এনজিও সংস্থাগুলি? ছাত্রদের আন্দোলনে কি ঢুকে পড়েছে দেশের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন? প্রশ্ন ফাঁস কাণ্ডে ছাত্রদের আন্দোলন নিয়ে বিরোধীদের রাজনীতি করাটা কতটা যুক্তিসঙ্গত? ছাত্রদের এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য সমাজ মাধ্যমের অন্য প্ল্যাটফর্ম ছেড়ে কেন শুধু ওই ইনস্টাগ্রামকেই হাতিয়ার করা হচ্ছে? পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের সদর্থক ভূমিকা কতটা জরুরি? ছাত্রদের ভরসা কি ফিরে পাবে কেন্দ্রীয় সরকার? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আপনাদের আগেও বলেছি, আবারও বলছি, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস, তার জন্য একাধিক তরুণের মৃত্যু কখনোই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার প্রতিবাদ, ছাত্রদের আন্দোলন খুবই যুক্তিসঙ্গত। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই ঘটনার প্রতিবাদ করেছে। এডিটার্স ডায়েরিও এই ঘটনার নিন্দা করে। ছাত্রদের অরাজনৈতিক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে আমারও। কিন্তু প্রথম দিন থেকেই আমি বলে এসেছি একটাই কথা, ছাত্রদের এই আন্দোলন ছাত্রদেরই হওয়া উচিত। নৈতিক সমর্থন থাকলেও এর পেছনে কারো স্বার্থ জড়িয়ে থাকাটা ভয়ানক হতে পারে। কোনো বহিরাগত বা দেশীয় শক্তি ছাত্রদের ব্যবহার করলে তা ছাত্রদেরই বিপাকে ফেলতে পারে। এ বিষয়ে আগের দুটি এপিসোডে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু তারপরেও সম্প্রতি যে তথ্যগুলো আমাদের সামনে এসেছে তা আরও চাঞ্চল্যকর। এই মুহূর্তে ছাত্রদের আন্দোলনকে পেছন থেকে ইন্ধন যোগানোর জন্য একেবারেই মাঠে নেমে পড়েছে এমন কিছু শক্তি, যাদের সঙ্গে ছাত্রদের কিংবা ওই নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো সম্পর্ক নেই। তাই প্রশ্ন হলো, ছাত্রদের আন্দোলনের পেছনে কি বিদেশি শক্তির হাত রয়েছে? দেখুন, আপনারা হয়তো অনেকেই জর্জ সোরোসের নাম শুনে থাকবেন। জর্জ সোরোস, তিনি হলেন একজন হাঙ্গেরিয়ান আমেরিকান ধনকুবের এবং কারেন্সি ইনভেস্টর। অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতে তিনি অন্যতম এক প্রভাবশালী এবং বিতর্কিত একটি নাম। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকারের শাসনভার পরিবর্তন এবং রাজনৈতিক আন্দোলনে অর্থ যোগানোর অভিযোগে তিনি প্রায়শই আলোচনার একেবারে কেন্দ্রে এসেছেন। বিশ্বের বিভিন্ন দেশে গণ আন্দোলনে টাকা ঢেলে সরকার পতনের পেছনে তার ভূমিকা ছিল বলেই অনেক রাষ্ট্রপ্রধানই মনে করেন। এই জর্জ সোরোস আবার রাশিয়া, চীন এবং ভারতের মতন দেশের শাসক দলের
কড়া সমালোচক। আবার এই জর্জ সোরোস 2023 সালে আদানি হিন্ডেনবার্গ বিতর্কের সময় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছিলেন যে এই ঘটনার ফলে ভারতে গণতন্ত্রের পুনরুত্থান ঘটবে। এই মন্তব্যের পর ভারতীয় জনতা পার্টি তাকে অর্থনৈতিক যুদ্ধ অপরাধী এবং ভারতীয় গণতন্ত্রের ধ্বংসকারী হিসেব বলে আখ্যা দিয়েছে। বর্তমানে যে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ছাত্র আন্দোলন চলছে তাতে অনেকেই মনে করছেন এই জর্জ সোরোসের হাত থাকতে পারে। অনেকেই অভিযোগ করছেন যে এই আন্দোলনটির পেছনে জর্জ সোরোস গ্যাং এবং পাকিস্তানি নেটওয়ার্কের হাত রয়েছে। যদিও সেই অভিযোগ কিন্তু নস্যাৎ করেছে ওই ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক। দেখুন, আমিও বলছি না যে সরোসের ওই তহবিল বা পাকিস্তানি নেটওয়ার্ক সরাসরি ওই ককরোচ জনতা পার্টির আন্দোলনের মূল নেতৃত্বদের কাছে পৌঁছচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এমনটা হওয়া কি খুব অস্বাভাবিক? দেখুন, আপনারাও জানেন যে আধুনিক যুগে সরাসরি সামরিক যুদ্ধের চেয়ে হাইব্রিড ওয়ারফেয়ার অনেক বেশি কার্যকর। কোনো দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং তরুণদের অসন্তোষকে কাজে লাগিয়ে বিদেশি শক্তিগুলো নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। ভারতকে দুর্বল বা অস্থিতিশীল করতে পাকিস্তান বা অন্য কোনো শক্তির গোয়েন্দা সংস্থা এই ধরনের আন্দোলনের ডিজিটাল প্রচারে অর্থ এবং লজিস্টিক দিয়ে সাহায্য করা মোটেও কিন্তু নজিরবিহীন নয়। আর জর্জ সোরোস এবং তার ওপেন সোসাইটি ফাউন্ডেশন বিশ্বজুড়েই জাতীয়তাবাদী সরকারগুলোর ঘোর বিরোধী। ফলে ভারতে যে কোনো সরকার বিরোধী আন্দোলন গড়ে উঠলে তার নেটওয়ার্ক বা সমভাবাপন্ন এনজিওগুলো যে সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক রাজনৈতিক সমীকরণ হিসেবেই কিন্তু উঠে আসছে। আর এই কথা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে সোশ্যাল মিডিয়ায় বট ব্যবহার করে কোনো হ্যাশট্যাগ ট্রেন্ড করানো বা ভুয়ো বা ডিপফেক ভিডিও ছড়িয়ে ক্ষোভ বাড়িয়ে তোলা অথবা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বেনামে অর্থায়ন করা এখন অত্যন্ত সহজ বিষয়। খেয়াল করে দেখুন, সমাজ মাধ্যমের মধ্যে শুধু ওই ইনস্টাগ্রাম খুললেই আপনি এই আন্দোলনের নানান খবর দেখতে পাচ্ছেন, যেখানে বেশ কিছু ফেক তথ্যও তুলে ধরা হচ্ছে। এ বিষয়ে আগের এপিসোডেই আপনাদেরকে বিস্তারিতও জানিয়েছি। ককরোচ জনতা পার্টির আন্দোলনের ক্ষেত্রেও কিন্তু এই একই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলোতে প্রচুর বিদেশি অ্যাকাউন্টের গতিবিধিও রয়েছে বলে জানা যাচ্ছে। এটা সত্য যে ছাত্রদের এই ক্ষোভ এবং আন্দোলনের সূচনাটি 100% অভ্যন্তরীণ এবং বাস্তব সমস্যার কারণেই ঘটেছে। কিন্তু আন্দোলনটি যখন দেশ জুড়ে বড় আকার ধারণ করে তখন এই জর্জ সোরোসের মতন বিদেশি গোষ্ঠী বা পাকিস্তান ভিত্তিক ভারত বিরোধী উপাদানগুলো সেই ঘোলা জলকে আরও ঘোলা করতে বা নিজেদের আখের গোছাতে বা ভারতকে অস্থিতিশীল করতে সুযোগ সন্ধানী হিসেবে একেবারে প্রবেশ করার চেষ্টা করতে পারে। অর্থাৎ আন্দোলনের জন্ম বিদেশি চক্রান্তে না হলেও তার ফায়দা তোলার চেষ্টা বিদেশি শক্তি কিন্তু করতেই পারে। এখানে একটা উদাহরণ দিলে আপনাদের এই বিষয়টা আরও বুঝতে সুবিধা হবে। 2021 সালের শুরুতেই আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ ভুলবশত ওই টুইটারে একটি গুগল ডক ফাইল শেয়ার করে দিয়েছিলেন। ওই ফাইলে ভারতের কৃষক আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে কিভাবে ছড়িয়ে দেওয়া হবে এবং ভারতের বৈশ্বিক ভাবমূর্তি কিভাবে নষ্ট করা হবে তার একটা বিস্তারিত অ্যাকশন প্ল্যান সাজানো ছিল। পরে দিল্লি পুলিশের সাইবার সেলের তদন্তে দেখা যায় ওই টুল কিট তৈরি করার পেছনে কানাডা ভিত্তিক একটি সংস্থা পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশনের হাত ছিল। সংস্থাটি গোপনে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী মতাদর্শের প্রচার চালায় বলে অভিযোগ ওঠে। এমনকি ভারতে আন্দোলন তীব্র করতে এবং 2021 সালের 26শে জানুয়ারি লালকেল্লার সহিংসতার ঘটনাটি আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দিতে এই বিদেশি নেটওয়ার্কটি কাজ করেছিল। এছাড়াও ভারতের পরিবেশ কর্মী দিশা রবি সহ কয়েকজনকে এই টুল কিট সম্পাদনা এবং শেয়ার করার অপরাধে গ্রেপ্তারও করা হয়েছে। আর ইতিহাস বলছে কোনো দেশে যখনই কোনো বড় আন্দোলন সংগঠিত হয় তখনই বিরোধী বিভিন্ন শক্তি বা ওই জর্জ সোরোসের মতন পুঁজিবাদীরা এর ভেতরে নিজেদের এজেন্ডা ঢুকিয়ে দেওয়ার সুযোগ খোঁজে।
আর কোনো আন্দোলনের সূচনা সাধারণ মানুষের দাবিতে হলেও তার শেষটা সবসময় ওই আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে থাকে না। ক্ষোভটি দেশের ছাত্রদের হলেও সেই ক্ষোভের আগুনে ঘি ঢালার জন্য আন্তর্জাতিক স্তরের কুশীলবরা একেবারে সক্রিয় থাকে। এটা ভারতের অতীত অভিজ্ঞতায় প্রমাণিত। ফলে এক্ষেত্রেও যে তেমনটা হচ্ছে না তাকে বলতে পারে। এখানে আরও একটা তথ্য আপনাদেরকে দিই। গত 17 জুলাই মার্কিন দূতাবাস একটি আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি করেছিল, জানেন কি? তাতে ওই 20 জুলাই মার্কিন নাগরিকদের সেন্ট্রাল দিল্লি, বিশেষ করে যন্তর মন্তর, সংসদ ভবন এবং কিষান ঘাট সংলগ্ন এলাকাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছিল। 20 তারিখ এবং 21 তারিখ দিল্লির রাস্তায় ঠিক কি হতে পারে বা হতে চলেছে তা মার্কিন দূতাবাস 3 দিন আগেই এত নিখুঁতভাবে অনুমান করলো কিভাবে? এখানেই কিন্তু অনেকে ওই বিদেশি শক্তির হাত থাকার গন্ধ পাচ্ছে। আবার প্রশ্ন উঠছে যে ছাত্রদের আন্দোলনে বিভিন্ন এনজিও সংস্থার কর্মীরা কি করছেন? এক্ষেত্রে আপনারা বলতেই পারেন যে কেউ যেতে পারে, কিন্তু এখানে এনজিওদের অবস্থান কি এতটাই সরল বাস্তব? আপনাদের নিশ্চয়ই মনে আছে 2011 সালে আন্না হাজারের নেতৃত্বে চলা মূল লোকপাল আন্দোলনের মূল পরিকল্পনাকারী কোর কমিটির শীর্ষ সদস্য এবং আন্দোলনের প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া। তারা তখন সম্পূর্ণভাবে দলহীন নাগরিক আন্দোলনের সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু জানেন কি, আন্নার আন্দোলনের সঙ্গে জড়িয়ে ছিল দুটো এনজিও সংস্থা, যার একটি কবির সিসোদিয়া ছিলেন সেই এনজিওর প্রধান আর কেজরিওয়াল ছিলেন ট্রাস্টি পদে। অন্যটি হলো পাবলিক কজ রিসার্চ ফাউন্ডেশন, সেখানেও ওই দুজনই সংস্থার প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে ছিলেন। শুরুতেই সেই আন্দোলন অরাজনৈতিক হলেও আন্দোলনের সাফল্যের পর 2012 সালের 26শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে ওই আম আদমি পার্টি গঠন করেছিলেন সেই কেজরিওয়াল এবং সিসোদিয়া। আর এর পরের ঘটনা আপনাদের সবার জানা। আর বর্তমানে ছাত্র আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়ে পড়েছে বহু এনজিও কর্মী। এখন সেটা কোন স্বার্থে তা বিচারের দায় আপনাদের ওপরেই ছাড়লাম। এক্ষেত্রে আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। FCRA, দ্য ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026, এখনও পুরোপুরি এটা আইনে পরিণত না হলেও চলতি বছরের 22শে জুন FCRA অ্যামেন্ডমেন্ট রুলস কার্যকর হয়েছে, যার ফলে বহু এনজিও সংস্থাই কিন্তু বিপাকে পড়েছে। কারণ বিদেশি অনুদান ব্যবহারে কঠোর নিয়ম করা, নজরদারি এবং নতুন শর্তের ফলে আইনি, প্রশাসনিক এবং আর্থিক সংকটে পড়েছে বহু এনজিও সংস্থা। নতুন নিয়ম অনুযায়ী এনজিওগুলো ঢালাওভাবে বিদেশি তহবিল ব্যবহার করতে পারবে না। অনুদান নেওয়ার সময় সুনির্দিষ্ট প্রজেক্টের উদ্দেশ্য এবং সেটি কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে খরচ করা হবে তা আগে থেকেই সরকারকে জানাতে হবে। আর এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে চলেছে খ্রিস্টান প্রতিষ্ঠানগুলো, কারণ এদের অনেকেই ওই এনজিও দ্বারা পরিচালিত এবং বিদেশি অর্থের ওপর নির্ভরশীল। আর এতে কারা রেগে যেতে পারে, কাদের অসুবিধে হতে পারে সেটা নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনারা। যার ফলে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই আন্দোলনে এই সমস্ত বিপাকে পড়া এনজিওগুলোর কোনো স্বার্থ জড়িয়ে নেই তো। আর প্রশ্ন ফাঁসে বিরোধীরা রাজনৈতিক স্বার্থে বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু এই প্রশ্ন ফাঁসে বিরোধীরা কি সত্যিই ধোয়া তুলসী পাতা? এই অবস্থায় কেন্দ্রের সদর্থক ভূমিকা নেওয়াটা কতটা জরুরি? ছাত্রদের ভরসা কি আদৌ ফিরে পাবে কেন্দ্র? নিট প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্রদের আন্দোলনকে আপনি বা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি সমর্থন করতেই পারেন। আমাদেরও নৈতিক সমর্থন রয়েছে, তা স্পষ্টভাবে আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি। কিন্তু নিজেদের রাজনৈতিক ফায়দার স্বার্থে অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন করছে কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলো। 23শে জুলাই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের সদস্যরা সংসদের মকরদ্বারে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ব্যানার হাতে বিশাল বিক্ষোভ দেখিয়েছে। আর বৃহস্পতিবার লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন একেবারে শুরু হতেই ওই মকরদ্বারের সেই উত্তাপ একেবারে কক্ষের ভেতরে আছড়ে পড়ে। নিট প্রশ্ন ফাঁস এবং যন্তর মন্তরে ছাত্রদের ওপর পুলিশি লাঠিচার্জের ইস্যুতে বিরোধীরা ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করলে কয়েক মিনিটের মধ্যেই
প্রথমবারের মতন অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর 12টায় এবং দুপুর 2টোয় পুনরায় অধিবেশন বসলে কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়গে সাফ জানান যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা কোনো আলোচনা হতে দেবেন না। ফলে সরকার আলোচনা করতে রাজি থাকলেও বিরোধীদের তুমুল হৈ হট্টগোলের কারণে ডেপুটি চেয়ারম্যান এবং স্পিকার দফায় দফায় অধিবেশন মুলতবি করতে বাধ্য হন। তবে এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি যে দ্বিতীয়বার অধিবেশন মুলতবি হওয়ার আগে কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আমরা কংগ্রেসের এবং অন্য বিরোধী দলের সাংসদদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমরা তাদের দেখা করে নিজেদের পরামর্শ জানানোর জন্য বলেছি। কিন্তু বৃহস্পতিবার পড়ুয়াদের হয়ে 3 দফা দাবি জানিয়েছেন আবার রাহুল গান্ধী, যার মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত করার দাবি, ছাত্রদের কাছে প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি এবং ছাত্রদের উপর হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি। দেখুন, রাজনৈতিক দল এই ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা ভারতীয় রাজনীতিতে খুবই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এই প্রশ্ন ফাঁসের ঘটনায় বিরোধীরা কি সত্যিই ধোয়া তুলসী পাতা? চলুন তবে একটু অতীতে ফেরা যাক। কংগ্রেস আমলে 2004 সালের এপ্রিল মাসে এই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছিল। ওই পরীক্ষা বাতিল করে পুনরায় আবার পরীক্ষা নেওয়া হয়েছিল। 2006 সালের মার্চ মাসে দিল্লিতে দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টেন্সি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগেই ফাঁস হয়ে গিয়েছিল। এর জেরে সিবিএসই কিছু নির্দিষ্ট জোনে পুনরায় পরীক্ষার আয়োজন করতে বাধ্য হয়েছিল। এরপর 2007 সালে অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশনের প্রশ্নপত্র একাধিক রাজ্যে লিক হওয়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামলাতে কর্তৃপক্ষকে আংশিকভাবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে হয়েছিল। এরপর 2008 সালে মধ্যপ্রদেশে এবং রাজস্থান সহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে স্টেট পিএমটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ব্লুটুথ জালিয়াতির বড় চক্র ধরা পড়েছিল। এরপর 2010 সালের জুন মাসে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং চালক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। দেশ জুড়ে বাতিল হয়েছিল গোটা পরীক্ষাটি। 2011 সালে আবার অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেই উত্তরপ্রদেশের জৌনপুর এবং কানপুরে প্রশ্নপত্র লিক হয়ে গিয়েছিল। 2012 সালের জানুয়ারি মাসে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র অত্যন্ত হাইটেক উপায়ে লিক করা হয়েছিল। 2013 সালের মার্চ মাসে মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপি জোট সরকারের আমলে দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছিল। আবার 2013 সালেই রাজস্থানে তৎকালীন অশোক গেহলট নেতৃত্বাধীন ওই কংগ্রেস সরকারের আমলে রাজস্থান প্রশাসনিক পরিষেবা এবং লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। আর এর জেরে তীব্র ছাত্র বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, যার কারণে পরীক্ষা বাতিল করতেও বাধ্য হয়েছিল তারা। আবার ওই একই বছরের মার্চ মাসে রাজস্থান ইউনিভার্সিটির স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগে একেবারে বাজারে চলে এসেছিল, যার জেরে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরীক্ষা স্থগিত করতে হয়েছিল। অর্থাৎ প্রশ্ন ফাঁসের এই প্রাতিষ্ঠানিক রোগটা কংগ্রেসের আমলেও কিন্তু সমানভাবে ছড়িয়েছিল। প্লিজ, এরপর কেউ কিন্তু গদি মিডিয়া বলে আবার দাগিয়ে দেবেন না। এর মানে এটা কখনোই নয় যে কংগ্রেসের আমলে একাধিকবার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল বলে বিজেপির আমলেও হবে এবং কংগ্রেসের প্রশ্ন ফাঁসের ঘটনা দিয়ে তাকে জাস্টিফাই করা হবে, আমি এমনটা কখনো বলছি না। কংগ্রেসের আমলে হয়েছিল বলেই 2014 সালে পরিবর্তন করেছিল দেশবাসী। একই ঘটনার পুনরাবৃত্তি তাই কখনোই কাম্য নয়। সে কারণে বর্তমানে ভারতের তরুণ এবং ছাত্র সমাজের মধ্যে যে গভীর আস্থার সংকট তৈরি হয়েছে, বিশেষ করে ওই ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং নিট পরীক্ষার দুর্নীতির পর তা দূর করতে বর্তমান কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি। কারণ দেশের কোটি কোটি পরীক্ষার্থীর ভবিষ্যৎ এবং ভারতের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা সরকারের পদক্ষেপের ওপরেই কিন্তু নির্ভর করছে। কেন্দ্র অবিলম্বে ত্রুটিহীন প্রযুক্তি নির্ভর এবং স্বচ্ছ পরীক্ষা নীতি প্রণয়ন না করলে জাতীয় পরীক্ষার গ্রহণযোগ্যতাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে।
শুধু ছোটোখাটো অপরাধী বা লিগ চক্রের সদস্যদের গ্রেপ্তারি কিন্তু এক্ষেত্রে যথেষ্ট নয়। প্রশ্নফাঁসের মাস্টার মাইন্ড এবং যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তাদেরও ওই ফাস্ট ট্র্যাক কোর্টে কঠোরতম শাস্তির নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সরকারের উচিত দমনপীড়ন ছেড়ে ছাত্রদের দাবি সহানুভূতির সঙ্গে শোনা এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করা। কারণ সত্যিই যদি ছাত্রদের এই আন্দোলনকে হাতিয়ার করে বিদেশি শক্তি দেশে অশান্তির ঘৃণ্য ষড়যন্ত্র করে থাকে, তবে তাকে সমূলে উৎখাত করতে ছাত্রদের পাশে থেকে তাদের কনফিডেন্সে নেওয়াটা জরুরি। সোনম ওয়াংচুকের সঙ্গে বসে কথা বলে এ বিষয়ে দ্রুত সমাধান সূত্র বের করাটাই মনে হয় একেবারে বুদ্ধিমানের কাজ হবে। কেন্দ্র ইতিমধ্যেই করা আইন এনেছে। প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসকে ঘোর পাপ বলেছেন। এখন দেখার কেন্দ্র কতটা সদর্থক ভূমিকা নিয়ে ছাত্রদের আস্থা ফের একবার অর্জন করতে পারে কিনা। আজ এ পর্যন্তই। নমস্কার।